একটি জমিদার বাড়িতে কাজকর্ম এগিয়ে দেওয়ার জন্য 4 জন চাকর ছিল। তার মধ্যে যিনি সবথেকে বৃদ্ধ, তিনি হঠাৎ আত্মহত্যা করেন। এখন প্রশ্ন হচ্ছে এই, তিনি কি সত্যি আত্মহত্যা করেছেন, নাকি এটি একটি পরিকল্পিত খুন? তবে দারোগা প্রিয়নাথের সন্দেহ বাকি 3 জন চাকরের ওপর। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম একটি ঝুলন্ত মৃতদেহ। গল্পটি প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগার দপ্তর থেকে নেওয়া। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম, রাজ চট্টোপাধ্যায় এবং আমি, অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৃষ্ণেন্দু মণ্ডল। শব্দগ্রহণ ও ভাষা পরিবর্তনে রয়েছে ধূমকেতু। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। একতলার একটি ছোট ঘরে আমি আর অন্যদিকে জমিদার মশাই বসে রয়েছে। বাড়িতে পুলিশ রয়েছে। তাছাড়া রয়েছে জমিদার মশাইয়ের ছেলে এবং তার স্ত্রী। জমিদার মশাইয়ের নাম অনন্ত রায়, তার ছেলের নাম দিগন্ত রায়, বৌমার নাম কমলিকা রায়। জমিদার মশাই বলা হচ্ছে বটে, তবে জমিদার বাড়ি পড়তির দিকে। অনন্ত রায়ের চেহারা কিন্তু দেখার মতো, বেশ লম্বা, গায়ের রং টকটকে ফর্সা, মাথার চুল, গোঁফ, দাড়ি, এমনকি কপালের ওপর ভরা চুল পর্যন্ত টকটকে সাদা। চেয়ারের ওপর বসে থাকার ভঙ্গিটাও বেশ রিচু লম্বা। চেহারার মধ্যে বেশ একটা আভিজাত্য এবং তার সঙ্গে একটা সম্ভ্রমের ভাব রয়েছে। তবে তার মুখটায় এখন যেন কীরকম চিন্তিত দেখাচ্ছে। চোখের তলায় সামান্য কালি পড়েছে। মুখে একটা ম্লান দুশ্চিন্তার সাথে ভয়ও ফুটে উঠেছে। চোখের ওপর ভারী পাওয়ারের চশমা। চশমাটা এক হাতে ঠিক করে নিলেন জমিদার মশাই। তার পরনে একটা পাতলা ফিনফিনে পাঞ্জাবি আর তলায় সাদা ধুতি। চেয়ারের পাশে রাখা রয়েছে তার লাঠি। ঠিক কখন মৃতদেহ আপনারা দেখতে পেয়েছেন? আজ সকালে। আসলে রঘুবীর সকাল সকাল উঠে পড়ে। বলতে গেলে সে সবার আগেই ঘুম থেকে ওঠে। তারপর সে ওই বাগানে গিয়ে বাগানের গাছগুলোতে জল দেয়। তারপরে বাকি কাজের লোকেরা ঘুম থেকে ওঠে, আর তারপর রঘুবীর আমার ঘরে এসে আমায় সকালে গরম জল দিয়ে যায়। কিন্তু আপনার কেন মনে হচ্ছে ব্যাপারটা আত্মহত্যা নয়? স্পষ্টই তো দেখা যাচ্ছিল মৃতদেহ দড়ি থেকে ঝুলছে, তাকে নামানো হয়েছে। তাহলে? কিন্তু দারোগাবাবু, আমার সন্দেহ হওয়ার আসল কারণ হলো রঘুবীরের এমন কোনো দুঃখ থাকতে পারে না যেটার কারণে সে আত্মহত্যা করবে। অনেক সময় মানুষের মনে এমন অনেক কিছুই চলতে থাকে যেগুলো সে কাউকে বলতে পারে না। এমনই কিছু একটা হয়ে থাকবে, আর তার জন্যই সে এমনটা করেছে। ওর মধ্যে কি কোনো পরিবর্তন দেখেছিলেন? না দারোগাবাবু, পরিবর্তন তো দূরের কথা। তাছাড়া মাত্র কয়েকদিন পরে, মানে আমার বৌমা সন্তান সম্ভবা, তার সন্তান হতে চলেছে। তা নিয়ে রঘুবীর বেশ ব্যস্তই ছিল। বৌমার সমস্ত দেখাশোনা তো সেই করত। তাছাড়া আরও একজন মেয়েকে রাখা হয়েছিল এ বাড়িতে ওই বৌমার দেখাশোনার জন্য। তবে রঘুবীর এই সমস্ত দেখাশোনা করত। আমি কিছুক্ষণ চুপ করে ভাবলাম। আমি জানি দারোগাবাবু, রঘুবীর এমন কাজ করতে পারে না। আপনি একটু দেখুন। তার জন্য বড় সাহেবের সাথে কথা বলে আপনাকে পাঠানোর জন্য বারবার অনুরোধ করেছি। আর বড় সাহেবের সঙ্গে আমার একটু বেশ চেনাশোনা রয়েছে। বেশ, যদি সম্ভব হয় আপনার সঙ্গে এবং আপনার বাড়ির লোকেদের সঙ্গে আলাদা করে কথা বলবো। আর ওদিকে মনে হয় সমস্ত ব্যবস্থাই হয়ে যাবে। চলুন। বাইরে বেরিয়ে এসে দেখলাম আমার ভাবনা ভুল নয়। মৃতদেহটা বাইরে বার করা হয়েছে এবং মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য একটি ঘোড়ার গাড়িরও ব্যবস্থা করা হয়েছে। গাড়ি করেই মৃতদেহটা নিয়ে যাওয়া হবে। রঘুবীর যে মারা গেছে তা বোঝাই যাচ্ছে, তবুও ডাক্তারি পরীক্ষার জন্য রাখা হয়েছে তার শরীরটা। যদি শরীরে অন্য কিছু পাওয়া যায়। বাড়িতে আরও 3 জন কাজের লোক রয়েছে, যাকে জমিদার মশাই বৌমা কমলিকাকে দেখার জন্য এনেছেন। কমলিকা এবং ওই মেয়েটি দোতলার ব্যালকনির কাছে দাঁড়িয়েছিল।
বাকি সবাই নিচে ছিল। জমিদার মশাইয়ের ছেলে দিগন্ত রায় বেশ চিন্তিত মুখে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, কি যে হয়ে গেল! কিছুদিন পর কমলিকার সন্তান হতে চলেছে, তার মধ্যে এমন একটা ব্যাপার। কমলিকাকে রঘুবীর কাকা বড় ভালোবাসতেন। ভগবান না করুক এই সমস্ত কিছুর জন্য কোনো প্রভাব যেন আমাদের সন্তানের উপরে না এসে পড়ে। কিচ্ছু হবে না দিগন্তবাবু, আপনি শুধু একটু চোখে চোখে রাখবেন আপনার স্ত্রীকে, তাহলেই হবে। কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করতে দেবেন না। যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো। না দারোগাবাবু, যেটা হয়ে গেছে সেটাকে আমরা তো আর ছেড়ে দিতে পারি না। রঘুবীর কাকার এমনভাবে মৃত্যু হওয়ার পেছনে কে রয়েছে, তার আত্মহত্যার পেছনে কে আছে, সেটা তো আমাদের জানতেই হবে। তার মানে আপনি স্বীকার করছেন যে এটা আত্মহত্যা, কিন্তু এতটা নিশ্চিতভাবে কি করে বলছেন? দিগন্তবাবু আমার কথায় একটু ইতস্তত করলেন। তার চেহারার আদল অনেকটা জমিদারবাবুর মুখের মতোই। লম্বাটে টিকালো নাক, টানা টানা দুটো চোখ, মাথায় বেশ লম্বাটে চুল, প্রশস্ত কপাল, চেহারাটা লম্বাটে, তবে দিগন্তবাবু একটু রোগার দিকে। তার গায়ে সাদা রঙের একটা শার্ট। দিগন্তবাবু হাল ফ্যাশনে মানুষ, শার্ট প্যান্ট এসব পরার অভ্যাস রয়েছে তার। তলায় কিন্তু ঘরোয়া একটা সাদা রঙের ধুতি। একটু ইতস্তত করে দিগন্তবাবু বলল, আমার তো দেখে তেমনটাই মনে হচ্ছে। তাছাড়া যখন আমরা রামলালের ডাকে রঘুবীরের ঘরে গেলাম, তখন দেখতে পেলাম যে রঘুবীর কাকা বিছানার ওপরে ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলছে। তার মানে রামলাল মৃতদেহটা প্রথম দেখেছে, তাই তো? আচ্ছা, রামলাল কার নাম? ওইখানে 3 জন কাজের লোক দাঁড়িয়েছিল। একজনের বয়স বলতে গেলে তাকে মধ্যবয়স্ক বলেই মনে হয়, তবে আরেকজনের বয়স একটু বেশি। সেই মধ্যবয়স্ক লোকটা এগিয়ে এসে বলল, আমার নাম রামলাল সাব। আমি প্রথম রঘুবীর দাদাকে ওখানে ঝুলতে দেখেছি, কিন্তু রঘুবীর দাদা এরকম করতে যাবে কেন আমি কিছুই জানি না স্যার। ততক্ষণে পুলিশ অফিসার অবিনাশ সামন্ত আমার দিকে এগিয়ে এসে বললেন, তাহলে আমরা বেরিয়ে পড়ছি। ডেড বডি হাসপাতালে নিয়ে যেতে হবে, তার ওপর পোস্টমর্টমেরও ব্যবস্থা করতে হবে। অনেক ঝামেলা, তা তো আপনি জানেন। তবে রিপোর্ট পেলেই আপনাকে জানানো হবে। রিপোর্টটা কতদিনের মধ্যে পাবো বলে আশা করতে পারি সামন্তবাবু? দেখুন, আজ নিয়ে যাচ্ছি যখন, আজ তো আর কিছু হবে না। অন্তত 2 দিন সময় লাগবে। 2 দিনের মধ্যে আপনাকে সমস্ত কথা আমরা জানিয়ে দেব। পোস্টমর্টমের রিপোর্ট এলেই আমাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবেন। আপনারা এগোন, আমি এখানে কিছু কথাবার্তা বলে তারপরে আসছি। জমিদার বাড়িটা শহরের এক প্রান্তে। পুলিশের গাড়িতেই এখানে এসেছি, তবে অবিনাশ সামন্ত 2 জন কনস্টেবল নিয়ে আলাদা এসেছেন। এখানে এসেই তিনি আমায় তলব করেছেন। অবিনাশবাবু অ্যাম্বুলেন্সে করে এখন হাসপাতাল যাবেন, তাই গাড়িটা আমার জন্যই রইল। সকলে চলে যেতে জমিদার মশাই এবং তার ছেলেকে নিয়ে আমি এবার একতলার ঘরে গিয়ে বসলাম। কাজের লোকেদের মধ্যে রইল রামলাল, আর বাকি 2 জনের মধ্যে একজন রান্নার লোক, যার বয়স কম। সে টুকিটাকি কাজকর্ম করে। রামলাল সমস্ত কিছুই দেখাশোনা করে। রঘুবীরের বয়স হয়েছে, তাই সে চাইলেও সব কিছু দেখাশোনা করতে পারে না। রঘুবীর জমিদারবাবুর একান্ত কাজের লোক। জমিদারবাবুর ছেলে দিগন্তবাবুর সমস্ত কাজ বাদ দিয়ে রামলাল বাকিটাই দেখাশোনা করে। বাকি 2 জন বাড়িতেই কাজকর্ম করে। আমরা 4 জন একতলার ঘরে গিয়ে বসলাম। জমিদারবাবুর নির্দেশে বাকি 2 জন রান্নার ঘরের দিকে চলে গেল। জমিদারবাবু তাদের চায়ের ব্যবস্থা করতে বললেন। একটু পরে ওই কম বয়সী ছেলেটি আমাদের জন্য চা নিয়ে এলো। রামলাল একপাশে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম, রামলাল, প্রথম থেকে বলো কি কি দেখেছো, একটা কথাও বাদ দেবে না। রামলাল একপাশে মেঝের উপর বসে পড়ল। তার খালি গা, বেশ মোটাসোটা চেহারা, গলার ওপর একটি গামছা রাখা। সে বলতে শুরু করলো, সাব, আপনাকে আমি মিথ্যা কথা বলবো না। সকালে রঘুবীর দাদার ওঠার পরেই আমাদের ঘুম ভাঙে। রঘুবীর দাদা অনেক সকালে ওঠে। আমার ঘুম ভাঙলে আমি বাইরে বের হয়ে যাই। বাইরে গিয়ে একতলায় আর দোতলায় ঝাড়পোছের কাজকর্ম এবং বাড়ির আরও সকলের কাজে হাত দিই। তারপর আমাদের রান্নার লোক নিমাই চা বসিয়ে দেয়। চা প্রথমে বাড়ির লোকদের দেওয়া হয়, তারপর আমরা 4 জন বসে চা খাই। তারপর নিমাইও রান্নার কাজে চলে যায়। আমি বাড়ির কোনো কাজকর্মে থাকলে রঘুবীর দাদার সঙ্গে কথা বলেই সেই কাজ করি। বাগানের কাজ বা অন্য কিছুর কাজ করি।
বাইরে কোনো টুকিটাকি কাজ থাকলে সেটা করতে পাঠানো হয় ভবানীকে। ভবানীকে তো দেখেইছেন। একটানা এতগুলো কথা বলে রামলাল চুপ করলো। বুঝতে পারলাম বেশি কথা বলা লোকটার অভ্যাস, তবে এখন একটু ভয় পেয়েছে। তাই বলে তার কথা এখনও থামেনি। সে আরও কিছু বলতে চাইছিল, তার আগেই আমি তাকে হাত তুলে বললাম, তুমি সকালে ঠিক কি দেখেছো সেটা জিজ্ঞাসা করছি, অন্য কিছু তোমায় বলতে হবে না। রামলাল যেন একটু ভয় পেয়ে গেল। তাই দেখে জমিদার মশাই বললেন, উফ রামলাল, তোর বেশি কথা বলার অভ্যেসটা একটু থামা। যে কথা জিজ্ঞাসা করেছে সেটা বল। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বের হলাম, আর ততক্ষণে রঘুবীর দাদার উঠে যাওয়ার কথা। কিন্তু দেখি তখন রঘুবীর দাদার ঘরের দরজা বন্ধ। আমি ভাবলাম এখন হয়তো ঘুমোচ্ছে। শরীর খারাপ থাকলে রঘুবীর দাদা খুব সকালে ঘুম থেকে ওঠে না, তবে তখন আমাকে বলে দেয়। আর আমি সকালে উঠে গাছে জল দিই, তারপর বাকিরা ওঠে। কিন্তু রঘুবীর দাদা ওঠেনি দেখে প্রথমটা ভাবলাম তার ঘরে গিয়ে ডাকি। তারপর কি মনে হতে বাইরে গিয়ে গাছে জল দিলাম। ততক্ষণে নিমাই আর ভবানী উঠে গেছে। নিমাই রান্নার ঘরে গিয়েছে, ভবানী ওপরের ছাদে ছিল। ছাদের ওপরটা বেশ নোংরা হয়েছে, তাই ওকে বলেছিলাম ছাদের ওপরটা একটু পরিষ্কার করে রাখতে। সেই সমস্ত কাজ করে চা খেতে বসেও দেখি রঘুবীর দাদা আসেনি। তখন ভবানীকে পাঠালাম রঘুবীর দাদাকে ডাকতে। ভবানী গিয়ে দরজার কাছ থেকে ফিরে এলো, বলল দরজা খোলেনি। ভবানী একটু শান্তশিষ্ট ছেলে, ও বেশি কথা বলে না। তারপর আমি গিয়ে দেখি এই অবস্থা। রামলাল একটু চুপ করলো, তারপর কাঁপা কাঁপা গলায় বলল, সেসব দেখে আমার পায়ের তলার মাটি সব সরে গেল সাব। আমি দেখি রঘুবীর দাদা ফ্যানের সঙ্গে ঝুলছে, আর তার পা দুটো ঠেকে এসেছে একদম একদম বিছানার কাছে। তারপর তুমি কি বললে? আমি তাড়াতাড়ি ওপরে উঠে গিয়ে ছোট দাদাবাবুকে খবর দিলাম। তখন আবার নিমাই কাকা আমাদের চা দিয়ে গিয়েছে। সবে চায়ে চুমুক দিয়েছি, এমন সময় রামলাল এসে আমাদের কথাটা বলতেই আমি তাড়াতাড়ি বেরিয়ে এলাম। কমলিকা বেরোতে যাচ্ছিল, কিন্তু তাকে আনিনি। এমন একটা দৃশ্য দেখা তার পক্ষে ভালো হবে না। কাজের মেয়েটা এ বাড়িতেই থাকে, তাকে কমলিকার ঘরে বসিয়ে আমি বাবাকে ডেকে নিচে নেমে আসি। তখনও রঘুবীরের দেহটা দড়ি থেকে ঝুলছে, দুটো চোখ বিস্ফারিত, জিভটা মুখের এক ফাঁস থেকে ঝুলে আছে। জিভের পাশ বেয়ে রক্ত বেরিয়ে এসেছে। আর এই দৃশ্যটা দেখে আপনারা মনে করলেন আপনাদের রঘুবীর আত্মহত্যা করেছে, তাই তো? এটা ছাড়া আর কি ভাববো বলুন তো? মানে একটা লোক দড়ি থেকে ঝুলে রয়েছে, তাহলে সে আত্মহত্যা করেনি আর কি করতে পারে? কিন্তু রঘুবীর আত্মহত্যা করতে যাবে কেন? তার আত্মহত্যা করার তো কোনো কারণই নেই। আচ্ছা রামলাল, তোমার সঙ্গে তো রঘুবীরের বেশ কথাবার্তা হতো আশা করি। তাহলে তুমি কি বলছো? তুমিও কি কিছু জানতে পারোনি? মানে রঘুবীরের মধ্যে কোনো পরিবর্তন যে কারণে সে আত্মহত্যা করতে পারে? না, আর আমার তো তেমন কিছু মনে হয়নি। রঘুবীর দাদা আমায় সব কিছুই তো বলতো, তার বাড়ির কথা, তার পরিবারের কথা, সব কথা। আমি তো তার কাছ থেকে অনেক কিছুই শুনতাম, এমনকি মাঝে মাঝে মন খারাপ হলে সে কথাও আমাকে বলতো। কিন্তু এমন কিছু তো নিশ্চয়ই কোনো একটা কারণ ছিল, কিংবা খুনটার পেছনে কোনো একটা কারণ রয়েছে। কিন্তু কি কারণ থাকতে পারে? তাছাড়া বাড়িতে রঘুবীরকে কে খুন করতে যাবে? রামলাল, তুমি বলো তো, তোমার কি মনে হয় এই বাড়িতে এমন কেউ আছে যার সঙ্গে রঘুবীরের শত্রুতা থাকতে পারে? কি বললেন বাবু? রঘুবীর দাদার সঙ্গে কার শত্রুতা থাকবে? রঘুবীর দাদাকে আমরা সবাই ভালোবাসতাম। দাদা আমাদের নিজেদের লোকের মতোই দেখতো। আর জমিদার বাবু ও ছোটবাবু তারা আমাদের কখনোই কাজের লোক বলে মনেই করতো না। সাহেব, আমরা এ বাড়িতে বাড়ির লোকের মতোই হয়ে গিয়েছিলাম। এখানে আসার পর আমরা আর কোথাও যাইনি। নারগোবাবু, আমার মনে হয় না রঘুবীরকে খুন করার পেছনে কারুর কোনো উদ্দেশ্য থাকতে পারে। তাছাড়া
তাকে খুন করে কারুর কি লাভ? তার কাছে তো এমন কিছু ছিল না যেটার জন্য। রঘুবীরের কাছে যদি এমন কিছু থাকে তাহলে সেটা তো আপনারই জানার কথা মশাই। যদি আপনি মনে করেন এটা খুন, তাহলে নিশ্চয়ই কেউ খুন করেছে, আর সেক্ষেত্রে একটা মোটিভ তো থেকেই চাই। আর যদি দিগন্তবাবুর কথায় আমি মনে করি যে এটা আত্মহত্যা, তাহলেও একটা কারণ থেকে যায়। অকারণে রঘুবীরের মতো এরকম একজন আত্মহত্যা করতে যাবে কেন? তার পরিবারের কথা আপনারা কিছু জানেন? অনেক বছর আগে সে এখানে এসেছিল। তখন দিগন্ত অনেক ছোট। তখন আমার স্ত্রীও বেঁচে ছিল। আমার স্ত্রীকে সে মায়ের মতো শ্রদ্ধা করত। তখন থেকেই সে এখানে আছে। বলতে গেলে সে নিজেই দিগন্তকে মানুষ করেছে। তখন আমাদের জমিদারি যেটুকু রয়েছে সেটুকু আমি দেখাশোনা করতাম। এখন সমস্তটাই দিগন্ত দেখাশোনা করে। তাছাড়া জমিদারি এখন আর তেমন আর নেই বললেই চলে। একটা ওই ব্যবসা রয়েছে আমাদের, তাতেই চলে যায়। অনেকক্ষণ ধরেই ভাবলাম কেসটার ব্যাপারে, কিন্তু রামলাল, জমিদার বাবু ও দিগন্তবাবুর কথায় কিছুই বোঝা গেল না। ওদিকে যেই ঘোড়ার গাড়িতে এসেছিলাম সে তাড়া দিচ্ছিল, তাকে ফিরতে হবে, কারণ ইন্সপেক্টর অবিনাশ সামন্ত কিছুক্ষণের মধ্যেই তাকে থানায় যেতে বলেছে। পুলিশের তো অন্য কাজ রয়েছে, আর সেটাই স্বাভাবিক। একটা কাজ নিয়ে তো তাদের আর থেমে থাকতে পারে না। তাই বাধ্য হয়ে বললাম, জমিদারবাবু, এখন আমি তাহলে ফিরে যাই। আপনি এই গোটা ব্যাপারটা নিয়ে চিন্তা করবেন না, আমি নিশ্চয়ই দেখব। বড় সাহেব যখন সে কথা আমায় বলেছে তখন সেটা আমাকে দেখতেই হবে। তাছাড়া ব্যাপারটা বড় অদ্ভুত। আচ্ছা, তার আগে একবার রঘুবীরের ঘরটা যদি দেখতে পেতাম। জমিদার মশাই আর আমি রঘুবীরের ঘরে গিয়ে দাঁড়ালাম। ঘরের মধ্যে একটা বিছানা, একটা জামা কাপড় রাখার আলনা আর ছোট একটা কাঠের বাক্স। তাছাড়া আলাদা করে বলার মতো তেমন কিছুই নেই। অতি সাধারণ একটা কাজের লোকের ঘর যেরকম থাকে ঠিক তেমনই। একপাশে একটা ঠাকুরের ছবি, সেখানে বোধহয় নিত্যদিন পুজো করত সে। এই ঘরের বিছানাতেই রঘুবীরের মৃতদেহটা নামানো হয়েছিল। আমি ফ্যানের দিকে তাকালাম। দড়িটা খুলে নিয়ে যাওয়া হয়েছে। তাতে যদি কোনো হাতের ছাপ পাওয়া যায়, কিন্তু তাতে কোনো লাভ হবে না। আসল মৃতদেহ নামানোর সময় অনেকেই সেই দড়িতে হাত দিয়েছে। মনের মধ্যে অনেকগুলো চিন্তা নিয়ে রঘুবীরের ঘরের মধ্যে ঘুরে বেড়াতে লাগলাম। উল্টে পাল্টে সব কিছুই দেখলাম, কিন্তু তেমন কিছুই চোখে পড়ল না যেটা থেকে প্রমাণ করা যায় খুন নাকি আত্মহত্যা। বলতে গেলে একরকম অমীমাংসিতইভাবে কেসটাকে রেখে আমাকে সেদিনের মতো বাড়ি ফিরে যেতে হলো। নিজের অফিস ঘরে বসে প্রায় রাত পর্যন্ত ব্যাপারটা নিয়ে ভাবলাম, কিন্তু কিছুই বার করতে পারলাম না। সত্যি বলতে আমাদের হাতে তেমন কোনো প্রমাণ কিংবা এমন কোনো সূত্র নেই যেটা থেকে এই কেসের সমাধান করতে পারা যাবে। পরদিন সকালে থানায় গেলাম। অবিনাশ সামন্তর সঙ্গে দেখাও হলো। তিনি বললেন, আপনি কিছু বুঝলেন দারোগাবাবু? আমি তো কিছুই বুঝতে পারছি না। সোজা সাপটা একটা আত্মহত্যার কেস। ওই বুড়ো লোকটা কখন ঘরের দরজা বন্ধ করে ঝুলে পড়েছিল সে কথা তো কেউ জানে না। একটা সামান্য ভুল হয়ে গেল সামন্তবাবু। ওই বাড়িতে কিন্তু একবারও কেউ দরজা ভাঙার কথা বলেনি। কেউ যদি আত্মহত্যা করে তাহলে সে দরজা খুলে রেখে আত্মহত্যা করবে কেন? সে কি চাইবে যে কেউ তাকে বাঁচাক? বিশেষ করে যদি আত্মহত্যা করতে গিয়ে তাকে ধরে ফেলা হয়। যদি দরজা খুলেই আত্মহত্যা করার থাকে তাহলে রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়ার পর সেই কাজটা করেছে। তখন সে নিশ্চয়ই ঘরের দরজা বন্ধ করে রাখবে, খোলা রাখবে না। তাহলে ওই 19-20 বছরের ছেলেটা, কি যেন নাম, ভবানী, সে যখন ওই ঘরে গিয়েছিল সে কিন্তু দরজাটা খোলাই দেখতে পেয়েছিল। কি হয়েছে বলুন তো দারোগাবাবু? ব্যাপারটা আত্মহত্যা নাকি খুন? আরও কয়েকটা কারণ আছে যেটা থেকে ব্যাপারটা বোঝা যায় যে খুন হয়েছে। আপনি ওই ফ্যান থেকে বিছানার উচ্চতাটা লক্ষ্য করেছিলেন? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? ফ্যান আর বিছানার মধ্যে দূরত্ব তো বেশ ভালোই ছিল। তাহলে আপনি ঠিক কোন ব্যাপারটা বলতে চাইছেন? আমি মনে মনে সেই দৃশ্যটা কল্পনা করছিলাম। ফ্যান থেকে দড়িতে ঝুলতে থাকা মৃতদেহটা। যদি আমি সেই দৃশ্যটা নিজের চোখে দেখতে পেতাম তাহলে বোধহয় আরও ভালো হতো, কিন্তু দুঃখের বিষয় হলো সেটা আমি দেখতে পাইনি।
আমার যাওয়ার আগেই মৃতদেহটা নামানো হয়ে গিয়েছিল। তবুও রঘুবীরের উচ্চতায় এবং দড়ির ফাঁস মিলিয়ে একটা উচ্চতা আন্দাজ করে নেওয়াই যায়। আমি বললাম, সামন্তবাবু, কেসটা যতটা সহজ বলে মনে হচ্ছে ততটা সহজ কিন্তু নয়। এই কেসের ভেতরে অনেক কিছুই রয়েছে। তার মানে আপনি সন্দেহ করছেন ওই বাড়ির কেউ রঘুবীরকে হত্যা করেছে, কিন্তু সেটা কে? দেখুন দারোগাবাবু, এই জমিদারবাবু কিংবা তার ছেলে দিগন্তবাবু কাজটা করতে যাবে কেন? তাছাড়া ওদের বাড়িতে মহিলা বলতে দুজন, তাদের পক্ষে কাজটা করা সম্ভব নয়, একমাত্র যদি না রঘুবীরের শরীরে ঘুমের ওষুধের প্রভাব পাওয়া যায়। তাহলেও একজন স্ত্রীলোকের পক্ষে তাকে ওভাবে তুলে দড়িতে ঝুলিয়ে খুন করাটা না, সম্ভব নয়। বাকি রইল ওই বাড়ির কাজের লোক 3 জন। ওদের 3 জনের নাম যতটা জানতে পেরেছি, একজনের নাম রামলাল, অন্যজন নিমাই, আর একজন ওই 19-20 বছরের একটা ছেলে ভবানী। ওদের 3 জনের মধ্যে কেউ কাজটা করেছে। জমিদারের পক্ষে কাজ করাটা সম্ভব হতো, কিন্তু তার কোনো মোটিভ নেই। দিগন্তবাবুর ক্ষেত্রে মোটিভ থাকলেও থাকতে পারে, তবে জমিদারবাবু নিজে বলছেন যে দিগন্তবাবুকে ওই রঘুবীর নিজে হাতে মানুষ করেছে। অন্তত এটুকু তো আন্দাজ করাই যায় যে অকারণে সে এই কাজটা করবে না। আর রঘুবীরের মতন একজন বাড়ির কাজের লোককে খুন করে কার কী লাভ, যদি না রঘুবীর এমন কিছু না জেনে থাকে যেটা তাদের পক্ষে ক্ষতিকর ছিল। বাইরে থেকে কেউ এসে কাজটা করেনি তো? আপনি ভুলে যাচ্ছেন সামন্তবাবু একতলার দরজাটার কথা। তাছাড়া বাইরে থেকে কেউ ভেতরে এসে কাজটা করলে আর একটা সমস্যা ছিল, সে বিষয়ে আমি এখন কিছু বলতে চাইছি না। আচ্ছা, পোস্টমর্টেম ব্যাপারটা দেখুন তো, ওটা কত দূর এগোলো? আপনার কথায় বড্ড তাড়া দিয়ে এসেছি, তবুও মনে হয় না কাল সকালে কিছু জানতে পারবো। তবে আমার মনে হয় পোস্টমর্টম রিপোর্টটা জেনে তারপর আপনার তদন্তের কাজটা এগোনো উচিত। দেখুন দারোগাবাবু, আপনার কাজ সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। এর আগে আপনি অনেক কেসের অদ্ভুত সমাধান করেছেন, তা আমি জানি, কিন্তু তবুও হাতে শক্ত কোনো প্রমাণ না নিয়ে এগোনো ঠিক নয়। সামন্তবাবু ভুল কিছুই বলেনি। পোস্টমর্টেমে রিপোর্টটা পেলে কীভাবে মৃত্যু হয়েছে তার একটা সঠিক প্রমাণ পাওয়া যাবে। শরীরে ঘুমের ওষুধ ছিল কি না, কিংবা অন্য কোনো উপায়ে প্রথমে খুন করে তারপর তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে কিনা, সবই প্রমাণ পাওয়া যাবে। তবে শরীরে কোথাও আপাতত আঘাতের চিহ্ন দেখা যায়নি। তাই আমি অপেক্ষা করলাম। একটা গোটা দিন অপেক্ষা করার পরে পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসতেই চমকে উঠলাম। গলায় দড়ির ফাঁসে দাগ রয়েছে সেটা সত্যি, কিন্তু একটা নয়, 2টো। পাশেও দাগ রয়েছে। কথাটা অদ্ভুত মনে হলো। গলার নিচের দিকে শ্বাসনালীর কাছে একটা শক্ত দাগ রয়েছে, যেটার মানে দড়িটা সামনে থেকে পেছনের দিকে বেঁধে পেছন থেকে গলায় ফাঁস দেওয়া হয়েছে। এবং দ্বিতীয় দাগটা হয়েছে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার সময়। তাই সেই দাগটা গলার ওপরের দিকে, অর্থাৎ ভি অক্ষরের মতো রয়েছে। আর প্রথম দাগটা রয়েছে গোল, অর্থাৎ ইউ অক্ষরের মতো। 2টো দাগই ঠিক তখনই হয় যখন 2বার দড়ি ফাঁসানো হয়। পোস্টমর্টেম রিপোর্ট যে ডাক্তাররা তৈরি করেছেন তাদের কাছ থেকে আরও জানা গেল, আসলে প্রথমবার দড়িটা ইউ আকারের জড়ানোর ফলেই তার মৃত্যু হয়েছে, এবং দ্বিতীয়বারের দাগটা ঝুলিয়ে দেওয়ার সময় হয়েছে, তবে তাতে তার মৃত্যু হয়নি। দারোগাবাবু, এবার তো আপনার কথাই সত্যি হলো। তার মানে আগে কেউ খুন করে তারপর তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছে। কিন্তু আপনার এখন কি মনে হচ্ছে ব্যাপারটায়? আমার সন্দেহের তালিকায় রয়েছে 3 জন, রামলাল, ভবানী আর নিমাই। রামলালের সঙ্গে আমি কথা বলেছি, বাকি 2 জনের সঙ্গে কথা বলাটা দরকার। আপনার যদি অন্য কোনো কাজ না থাকে তাহলে একবার আজ জমিদার বাড়িতে যাবেন আমার সঙ্গে। দুপুরের দিকে আমরা জমিদার বাড়িতে গিয়ে পৌঁছলাম। জমিদারবাবু আমাদের দেখে বেশ খুশি হলেন। আমাদের একতলার ঘরে বসতে বলে দোতলায় তার বসবার ঘরে বসলেন। তারপর উত্তেজিত হয়ে প্রশ্ন করলেন, দারোগাবাবু কিছু জানতে পেরেছেন? রঘুবীরকে কে খুন করেছে? আপনার প্রথম থেকে কেন মনে হলো যে এটা খুন হয়েছে? অন্য কোনো কারণে কি রঘুবীর আত্মহত্যা করতে পারে না? কিংবা খুনও তো হতে পারে। আসলে রঘুবীর সমস্ত কাজ খুব গুছিয়ে করতে পারত। আপনাদের হয়তো মনে হতেই পারে আমি অতিরিক্ত ভাবছি। যদি তার আত্মহত্যা করারই হতো তাহলে সে নিশ্চয়ই এমনভাবে আত্মহত্যা করত যাতে আমরা কোনো ঝামেলায় পড়তাম না। আমায় কোনো সময় সে ছোট থেকে ছোট ঝামেলায় পড়তে দিতে পছন্দ করতো না। তার যদি তেমন কিছু করার হতো তাহলে
সে বাড়ি ছেড়ে চলে যেত। হ্যাঁ, সে কথা আমি বিশ্বাস করি। এত বড় একটা সমস্যা নিয়ে সে বাড়ি ছেড়ে আমার এখানে এসেছিল, আর এখানে তেমন কিছু হলে সে নিশ্চয়ই বাড়ি ছেড়ে চলে যেত। এত বড় সমস্যা মানে? তাহলে আপনাকে সমস্ত কথাই খুলে বলি দারোগা বাবু। রঘুবীর যখন আমার এখানে আসে তখন ওর বয়স অনেকটাই কম, সবে বিয়ে হয়েছে বোধ হয়, বছরখানেক হয়েছিল। সেই সময় ওদের গ্রামে একটা অদ্ভুত সমস্যায় ও জড়িয়ে পড়েছিল। সেই গ্রামে ওর এক বন্ধু ছিল নরহরি নামে, অভিন্ন হৃদয় বন্ধু ছিল ওরা দুজন। এক রাত্রে তারা কোথাও যাত্রা দেখতে গেছিল। সেই যাত্রা থেকে বাড়ি ফিরে আসার সময় নরহরি মারা যায়। সেই পথে গ্রামের কয়েকজন মানুষ ওদের তাড়া করেছিল। ঘটনা ছিল মানে কিছু অসাধু মানুষও ওই গ্রামের কয়েকজন মিলে এক বৃদ্ধ চাষির জমি এবং বাড়িঘর আত্মসাৎ করতে চেয়েছিল। তাদের বিরুদ্ধে রঘুবীর রুখে দাঁড়িয়েছিল। সেই কারণেই ওইভাবে রাতের অন্ধকারে নরহরিকে তারা কুপিয়ে হত্যা করে, কিন্তু রঘুবীরকে মারতে পারেনি। রঘুবীর কোনোভাবে পালিয়ে গেছিল। পরদিন সকালে যখন সে গ্রামে ঢোকে তখন গ্রামের লোকেরা সকলেই তাকে ঘিরে ধরে। সবাই জানায় আসলে সেই নাকি নরহরিকে হত্যা করেছে, এবং যে দুজন লোক সমস্ত দৃশ্য নিজের চোখে দেখেছে তারা গ্রামের লোকেদের কাছে ভোরবেলা এসে সমস্ত কথা বলেছে। আসলে ওই দুজন ছিল সেই দুজন যারা নরহরি আর রঘুবীরকে হত্যা করতে গেছিল। তাদের সঙ্গে অন্য লোকও ছিল। কাজটা করতে না পেরে তারা রঘুবীরকে এভাবে নরহরির খুনে ফাঁসিয়ে দেয়। নরহরির সাথে রঘুবীরের জমি জমা সংক্রান্ত একটা সামান্য বিবাদ ছিল, তবে সেটা কখনো তারা গভীর করে দেখেনি। সেই বিবাদটাকেই উস্কে তুলে ধরে ওরা। নরহরিকে খুনের অভিযোগে রঘুবীরকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এমন কথাও বলে। বুঝতে পারছেন, তখনকার দিনে পুলিশের এত ছড়াছড়ি ছিল না, তাই পুলিশের থানা ছিল অনেক দূরে। রঘুবীরকে একটা ঘরে আটকে রেখে গ্রামের লোকেরা পুলিশ ডাকতে পাঠায়। পুলিশের পেয়াদা এসে দেখে ঘর খালি, রঘুবীর পালিয়েছে। তখনই রঘুবীর সেখান থেকে পালিয়ে এখানে চলে আসে। আমার এখানে বেশ কয়েক বছর থাকার পর সে একবার মাত্র গ্রামে গেছিল, কিন্তু গ্রামে গিয়ে জানতে পারে তার বউ তার বাপের বাড়ি চলে গেছে। সেখান থেকে আর ফিরে আসেনি। সেখানে গিয়ে তার খোঁজ নিয়েছিল রঘুবীর, কিন্তু সেখানেও তাদের পাওয়া যায়নি। তারা অন্য কোথাও চলে গেছে। বুঝতে পারছেন, রঘুবীরের গোটা সংসার ভেসে গেল। তার বাবা মা আগেই মারা গেছিল। গ্রামের লোকেরা তার জমি জমা বাড়ি ঘর সমস্ত কিছু আত্মসাৎ করে নিয়েছিল। গ্রামে সে ঢুকতে পারেনি। তার পক্ষে যে কয়েকজন ছিল তারা তাকে গ্রামে ঢুকতে বারণ করে। সেই যে রঘুবীর গ্রাম থেকে ফিরে এলো, আর কখনো সে গ্রামে যায়নি। আচ্ছা, তার মানে রঘুবীরের মাথায় পুলিশের একটা নজর সবসময় ছিল, তাই সে এখানে পালিয়ে এসেছিল। তার গ্রামের নামটা কি ছিল? তার গ্রামের নাম জয়নগর, ওই বর্ধমানের কাছে একটা গ্রাম। জয়নগর? সেখানে আমার চেনা লোক আছে, আর সেখানকার জয়নগরের থানার এক পুলিশও আমার চেনা। শুধুমাত্র এই কারণেই আপনার মনে হলো যে এটা খুন হতে পারে? জয়নগর তো সেই কত দূরে, বর্ধমানে, আর এখানে খুনি আসবে তাকে খুন করতে, তাছাড়া এই বাড়ির ভেতরে। আমার মন সে কথাই বলছে দারোগা বাবু। সত্যি মিথ্যে তার কোনো কিছুই আমি জানি না, তবে মন যখন বলছে তখন কিছু একটা তো হতেই পারে। বুঝতে পারলাম, জমিদার মশাই যে খুনের কথাটা বলছে সেটা তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বলেছে। আমারও প্রথমে ব্যাপারটা খুন বলেই মনে হয়েছিল। সেই ব্যাপারগুলো হয়তো জমিদার মশাই নিজেও দেখেছে। কথাটা ভাবছি, এমন সময় জমিদার মশাই বললেন, দারোগা বাবু, মৃতদেহ আমি দেখেছি।
রঘুবীরের পাটা বিছানার একদম কাছে ছিল। ওভাবে কেউ মারা যায় না। পাটা আরেকটু নামালেই সে বিছানার কাছে এসে পড়তো। আত্মহত্যা করতে গেলে সে আরো ওপরে দড়ি বাঁধতে পারত, কিন্তু সে তেমনটা করেনি। বুঝতে পারছি জমিদারবাবু, আপনি খুব ভালোভাবেই সমস্ত কিছু পর্যবেক্ষণ করেছেন। সেটা দেখেই আমার মনে হয় এটা খুন। কিন্তু কাজটা করল কে? রামলাল, নিমাই আর ভবানী, এই তিনজনের মধ্যেই কারোর কাজ? বাইরে থেকে কেউ বাড়িতে এসেছে বলে তো আমার মনে হয় না। ওরা সকলেই কিন্তু আমার বাড়িতেই থাকে, আমার বেশ পরিচিত। ভবানী ওই মাসখানেক হলো এসেছে, কিন্তু সেও আমাদের ঘরের লোক হয়ে গেছে। নিমাই প্রায় বছর 4 আছে। রামলাল কতদিন ধরে আছে তা আমার নিজেরও মনে নেই। তাকে এনেছিল দিগন্ত, তবে প্রায় ওই 7-8 বছর তো হবেই। রামলালের সঙ্গে তো আমি কথা বলেছি, এই নিমাইয়ের সঙ্গেও একটু কথা বলতে চাই। জমিদারবাবু ব্যবস্থা করে দিলেন। আমি আর নিমাই অন্য একটা ঘরে আলাদা করে বসলাম। নিমাই কিন্তু বেশ শান্তশিষ্ট, তার চেহারা রোগাটে। নাকের নিচে একটা বেশ পাতলা গোফও রয়েছে। মাথার চুলে সামান্য টাক ধরতে শুরু করেছে এরই মধ্যে। বয়স অন্তত 40-এর ওপরে। গায়ে একটা পাতলা গেঞ্জি আর নিচে গুটিয়ে পড়া একটা ধুতি। তবে সে বোধহয় রান্নার কাজে ব্যস্ত ছিল। জমিদার মশাই ডাকছে শুনে সে তাড়াতাড়ি এসে পড়েছে। আমায় ডেকেছিলেন দারোগাবাবু? কয়েকটা কথা আমার জানার প্রয়োজন ছিল। রঘুবীর আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। সেটা বোধহয় তুমি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছ। সেটা তো আমি আগেই বুঝতে পেরেছি, তবে কাউকে কিছু বলিনি। বললে পুলিশকে বললে সেসবে আমাকে টানা হবে, তাই আমি কিছু বলিনি। তবে আমি রাতের বেলা রঘুবীর দাদার পাশের ঘরেই ঘুমাই। ভারী লোকেরা ভগবান দারোগাবাবু আমাদের সবাইকে আলাদা আলাদা করে ঘরে থাকতে দেয়, সব কিছুই দেয়। তবে সেদিন রাত্রিবেলা আমি একটা শব্দ শুনতে পেয়েছিলাম। শব্দ? কিসের শব্দ? দরজা খোলার শব্দ। হতেই পারে যে কেউ দরজা খুলেছে, কিন্তু ওপরের তলায় দরজা খোলার শব্দ পেলাম, কিন্তু নিচের তলায় আসবে না। একতলাতেই দরজা খুলেছে। রামলালের ঘুমও বেশ গভীর। একবার ঘুমিয়ে পড়লে তার ঘুম আর ভাঙে না সহজে। একবারে সেই সকালে তার ঘুম ভাঙে। তার মানে ভবানী আর না হলে ওই রঘুবীর দাদা ঘরের দরজা খুলেছিল। তোমার স্পষ্ট মনে আছে? হ্যাঁ দারোগাবাবু, সেদিন তো আপনাকে কিছু বলার সুযোগই পেলাম না। আর আমার এটাও মনে হয়েছিল কেউ যেন হেঁটে গিয়েছিল আমার ঘরের দরজার সামনে দিয়ে। সেদিন আমার ঘুম আসছিল না। আমার যখন ঘুম আসে না, মাঝে মাঝে ঘরের ভেতরে জানলা খোলা রেখে এদিক ওদিক ঘোরাঘুরি করি। ওটা আমার ছোটোবেলার অভ্যেস। রাতের বেলা ঘুম না এলে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করলে ঘুম এসে যায়। তাছাড়া সেদিন রাতে খাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল, আর তাই মনে হচ্ছিল তখন যে কেউ একজন হেঁটে গেছে। তারপর আর কিছু মনে নেই। আমি নিজের মতো চলে যাই ঘুমাতে, কারণ বাড়ির পেছনের দিকেই বাথরুম একতলায়, আর লম্বা বারান্দা দিয়ে হেঁটে যেতে হয়। তাছাড়া ওপরে সিঁড়ি দিয়ে নেমে এলেও তাকে তো ওদিকে যেতে হয়, কিন্তু ওপরে ছেড়ে দিয়ে কেউ নেমে এলে। বুঝতে পেরেছি। তার মানে সেদিন রাত্রে যে রঘুবীরের ঘরের দরজাটা খুলেছিল তার শব্দটা তুমি শুনতে পেয়েছো? নিমাই চুপ করে কি যেন ভাবল, তারপর যেন স্বগতিক্তর মতোই বলে উঠল, একটা দরজা খোলার শব্দ শুনতে পেয়েছিলাম। ভালো করে মনে করে বলো নিমাই, একটা দরজা খোলার শব্দ না দুটো দরজা খোলার শব্দ শুনেছিলে? যদি কেউ তোমার ঘরের দরজার সামনে দিয়ে হেঁটে যায় তাহলে সেটা তো রঘুবীরও হতে পারে, কারণ রঘুবীর হয়তো বারান্দা দিয়ে কোনো কারণে হেঁটে গেছে, তারপরে আবার নিজের ঘরে ফিরে গিয়ে দরজা বন্ধ করে ভেতরে ঢুকেছে। কিন্তু মনে রাখবে, সকালে যখন তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তখন কিন্তু তার দরজা। মনে পড়ছে না, তবে একটা দরজা খোলার না দুটো দরজা খোলার শব্দ শব্দ শুনতে পেয়েছিলাম, ঠিক মনে পড়ছে না। আর জোর করলাম না। নিমাইকে ছেড়ে এবার ভবানীর সঙ্গে দেখা করলাম। ভবানীর বয়স 19 হতে পারে, কিন্তু তার চেহারাটা বয়সের থেকে একটু বেশি স্বাস্থ্যবান বলে মনে হয়। চোখের দৃষ্টি তীক্ষ্ণ, মাথার চুল মাঝারি, তবে মুখে একটা সারল্যের ভাব রয়েছে। ভবানী, কতদিন হলো তুমি এখানে এসেছো? বেশি দিন হয়নি, মাসখানেক হবে। যেদিন রাত্রে রঘুবীরের খুন হয়
সেদিন রাত্রে তুমি কখন ঘুমোতে গিয়েছিলে? যখন ঘুমোতে যাই তখনই। খাওয়া দাওয়ার পরে দরজা বন্ধ করে ঘুমোতে চলে গিয়েছিলাম। আসলে আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। সেদিন রাত্রে কোনো শব্দ শুনতে পেয়েছিলে? দরজা খোলার কিংবা দরজা বন্ধ করার শব্দ? না, তেমন তো কোনো শব্দ শুনতে পাইনি। আচ্ছা, তুমি যখন রঘুবীরের ঘরের কাছে প্রথম গিয়েছিলে তখন ওখানে গিয়ে ঠিক কি কি দেখতে পেয়েছিলে? আর ঘরের দরজাটা কি খোলা ছিল নাকি বন্ধ ছিল? ঘরের দরজাটা বাইরে থেকেই বন্ধ ছিল। না না, ঘরের দরজাটা খোলাই ছিল, ভিজিয়ে রাখা ছিল। আমি ঘরের দরজায় ধাক্কা দেওয়ার জন্য হাত রাখতে দরজাটা খুলে যায়। তারপর আমি তাড়াতাড়ি নিচে নেমে গিয়ে সবাইকে ডাকি। আচ্ছা, তার মানে মৃতদেহ তুমি প্রথম দেখতে পেয়েছিলে, কিন্তু ঘরের দরজায় হাত রাখার আগে বাইরে থেকে তুমি রঘুবীরকে ডাকোনি? রামলাল দাদা আমাকে বলল রঘুবীর দাদাকে গিয়ে ডাকতে। সে আমার থেকে বয়স অনেক বড় হলেও আমি তাকে দাদা বলেই ডাকতাম। এখানে আমাদের কাজের লোকেদের সবাই দাদা বলে ডাকে, আমি সবার ছোট। দরজার কাছে গিয়ে দেখলাম দরজাটা বন্ধ, তাই দরজায় ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। আচ্ছা ভবানী, ঘরের ভেতরে তো সোজাসুজি দেয়াল একটা ঘড়ি রয়েছে দেখেছিলাম, তা তখন ঘড়িতে কটা বাজে দেখেছিলে? দরজা খোলার সঙ্গে সঙ্গে ঘড়িটাতে আমার চোখ পড়ল। ঘড়িতে তখন 6:20। ভবানীকে পাঠিয়ে দিয়ে আমি জমিদারবাবুর ঘরে এলাম। দেখি সেখানে দিগন্তবাবু রয়েছে, পুলিশ অফিসার অবিনাশ সামন্তও সেখানে বসে রয়েছে। আমার মনে একটা সন্দেহ উকি দিচ্ছিল হঠাৎ করেই, তবে তখন আর কাউকে কিছু বললাম না। দিগন্তবাবুর উদ্দেশ্যে বললাম, আচ্ছা দিগন্তবাবু, যে দড়িতে ফাঁস লাগিয়ে রঘুবীর ঝুড়ে পড়েছিল সেই দড়িটা কি আপনাদের বাড়িতেই কোথাও ছিল? মানে দড়িটা কি এই বাড়িরই? এমন একটা প্রশ্ন শুনে শুধু দিগন্তবাবুই নয়, বাকি সকলেই কেমন যেন অবাক হয়ে গেল। দিগন্তবাবু ইতস্তত করে বলল, মানে ঠিক মনে পড়ছে না, তবে ওই দড়িটা বোধহয় আমাদের বাড়িতে ছিল না। তাছাড়া ওই ঘরে তো থাকার কথাই নয়। আপনার নজর ভালো আছে দারোগা বাবু। ওই দড়ি আমাদের বাড়ির নয়, ওই দড়ি বাইরে থেকে কোথাও এসেছে। বেশ, তাহলে আপনাদের একটা ছোট্ট কাজ করতে হবে। সেটা আমিই বলে যাব, তবে এখন নয়, বিকেলের দিকে কাজটা করতে হবে। আমার কথায় সকলেই আমার দিকে তাকালো। আমি সামান্য হাসলাম। এই কেসে এতক্ষণে আসার একটা ক্ষীণ আলো আমি দেখতে পেলাম, তবে তার জন্য আরও একটা কাজ করা প্রয়োজন। সেদিন নিজের অফিসেই বসে রয়েছি, সন্ধে পেরিয়ে রাত হচ্ছে, কিন্তু আমি কেমন যেন অস্থিরভাবে নিজের ঘরেই পায়চারি করছি। আজ রাত্রেই কিছু একটা ঘটবে, এবং সেটা এমন কিছু একটা যেটা এই কেসের সমস্ত মোড় ঘুরিয়ে দেবে, এবং সেটার জন্যই আমি অপেক্ষা করছি। তবে জানি সকালের আগে কোনো খবরই আসবে না। পরদিন সকালে ঘুম থেকে ওঠার আগেই দেখি কে যেন দরজা ধাক্কাচ্ছে। বাইরে বেরিয়ে দেখলাম থানার হাবিলদার। সে জানালো সামন্তবাবু আমাকে ডেকেছেন, তাই তাড়াতাড়ি হয়ে থানায় গেলাম। সামন্তবাবু আমাকে দেখে বেশ খুশি হয়ে বললেন, আপনার মাথাটা আমায় একটু ধার দেবেন দারোগাবাবু। আপনি যে কিভাবে এই গোটা ব্যাপারটা সমাধান করলেন তার কিছুই তো আমি এখনো বুঝে উঠতে পারছি না, কিন্তু আপনি যা বলেছেন তাই হয়েছে। আর আপনার কথা মতো আমার সেই পুলিশ অফিসার বন্ধুর কাছে ব্যাপারটা নিয়ে খোঁজ করার জন্য ব্যবস্থাও করেছি। আশা করছি দুদিনের মধ্যে খবর জোগাড় করতে পারবো। তাছাড়া ওখানে আমার চেনা জানাও রয়েছে, তার সঙ্গে কথা বললে ওদের ব্যাপারে আরও অনেক খোঁজ খবর জোগাড় করার ব্যবস্থা আমি করতে পারবো, সেটা হয়েও যাবে। কিন্তু হঠাৎ করে আপনার এটা কেন মনে হলো যে ভবানী আসলে খুন করেছে? আমি চেয়ারে আরাম করে বসলাম। কেসটা যখন সমাধান হয়েই গেছে তখন আর এসব ব্যাপারে চিন্তা করে লাভ নেই। আসল তথ্যগুলো তো দুদিন পরে জানতে পারবো। সামন্তবাবু, একদম সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি। যদি একটু চায়ের ব্যবস্থা করা যেত তাহলে। এই রে, একদম ভুলে গিয়েছি। না না, কিছু মনে করবেন না, দুটো চায়ের ব্যবস্থা করছি, দাঁড়ান। চায়ের কাপে চুমুক দিয়ে বেশ ভালো লাগলো। কিছুক্ষণ পর বললাম, প্রথমে রঘুবীরের ব্যাপারটা খুন না আত্মহত্যা সে ব্যাপারে কয়েকটা জিনিস দেখে আমার অদ্ভুত লাগলো। মৃতদেহের উচ্চতা দড়ি থেকে ঠিক যতটা কাটা হয়েছে ততটাই প্রায়। তার সঙ্গে ফ্যানে ঝুলে থাকা বাকি দড়িটা মিলিয়ে একটা ধারণা করলে মৃতদেহের পা এসে বিছানায় ঠেকবে। যে মানুষ আত্মহত্যা করার জন্য গলায় দড়ি ঝোলাবে সে মানুষও শেষ মুহূর্তে বাঁচার চেষ্টা করে। সেই মুহূর্তে যদি তার পা এসে বিছানায় ঠেকে তাহলে সে বেঁচে যেত, কিন্তু তেমনটা হয়নি।
রঘুবীর মারা গেছে। তাহলে রঘুবীর মারা গেল কেন? তার মুখের একপাশ থেকে রক্ত বেরিয়ে এসেছে, অর্থাৎ তার গলায় প্রবল চাপ পড়েছে। একমাত্র যদি তাকে প্রথমে হত্যা করে তারপর ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে তার পা বিছানায় এসে ঠেকলেও তাতে কোনো আপত্তি নেই। এবার মনে করুন, মৃতদেহ যখন লোকে দেখবে তখন ওইসব দেখে তাদের খেয়াল পড়বে না। তবুও জমিদারবাবু কিন্তু ব্যাপারটা সামান্য লক্ষ্য করেছিলেন, সেটা তো আপনাদের সামনেই বলেছিলেন। হ্যাঁ দারোগাবাবু, সেটা তো মনে আছে, কিন্তু তার সঙ্গে তাড়াহুড়ো করলে চলবে না সামন্তবাবু, আস্তে আস্তেই বলছি, ধৈর্য ধরুন। এটা গেল একটা পর্ব। এটা আত্মহত্যা নয়, খুন। তাছাড়া আরও একটা ব্যাপার হলো ঘরের দরজাটা। ঘরের দরজাটা কখনোই ভেতর থেকে বন্ধ ছিল না, সেটা ছিল বাইরে থেকে বন্ধ। অর্থাৎ যদি কেউ দরজাটা দেখে তাহলে ভাববে রঘুবীর বাইরে বেরিয়েছে। কিন্তু রামলাল যখন প্রথম দরজাটা দেখতে পায় তখন কিন্তু সেই দরজাটা বাইরে থেকে বন্ধ ছিল না। সে মনে করেছিল রঘুবীর ভেতরে ঘুমোচ্ছে। দরজাটা দেখে তার এমন ধারণা করার কারণ ছিল দরজায় ছিটকিনি না দেওয়া। অথচ ভবানীকে যখন ডেকে পাঠানো হলো তখন সে এসে জানালো ঘরের দরজাটা বন্ধ। সে রঘুবীরকে ডাকতে পারেনি। তারপরে যখন আবার সকলে ওখানে গেল তখন সবাই দেখতে পেল ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ। সেই দরজাটা খুলে ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়। তার মানে রঘুবীর ঘরের মধ্যেই ছিল। রামলাল আর ভবানীর দুজনের দেখার মাঝে কেউ দরজাটা বাইরে থেকে বন্ধ করেছিল। এবার একটা কথা ভেবে দেখুন, যতই রঘুবীর ঘুমিয়ে থাকুক না কেন, ভবানী তার ঘরের দরজা পর্যন্ত গেল, অথচ তার দরজায় একবারও ধাক্কা দিল না। একটা কথা ভেবে দেখুন তো, দরজা খুলে কেউ যদি দেখতে পায় একটা মৃতদেহ ঝুলছে, তাহলে সে ঘড়ি দেখার সময় পাবে? আপনি অনেক মৃত্যু কিংবা দুর্ঘটনা দেখতে দেখতে অভ্যস্ত, তবুও যদি আপনি দরজা খুলে দেখেন এমন একটা দৃশ্য, সেই মুহূর্তে আপনার চোখ ঘড়ির দিকে যাবে বলে তো আমার মনে হয় না। অসাধারণ! কিন্তু এসব কথা আপনাকে ছেলেটা বলেছিল নাকি? বলেছিল। তার কথাবার্তায় আরও কয়েকটা খটকা লেগেছিল। সেই কারণেই আমি কাজটা করতে বলেছিলাম। নিমাই জানিয়েছিল সে রাতের বেলা দুটো না হলেও একটা ঘরের দরজা বন্ধ হওয়ার শব্দ শুনেছে। কে একজন হেঁটে গিয়েছিল, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট ও নিমাইয়ের ঘুমের সময় এবং রঘুবীরের ঘুমের সময়ের মধ্যে একটা সামান্য পার্থক্য দেখিয়েছে। অর্থাৎ সেই সময়ে রঘুবীর সেখান থেকে বাইরে আসতে পারে না, এলেও ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার খুন হয়েছে। অর্থাৎ কেউ সেই মুহূর্তেই বাইরে বেরিয়েছিল, যার পায়ের শব্দ নিমাই পেয়েছে। এদিকে রামলাল গভীর ঘুমে ঘুমায়, তার ঘুম ভাঙার কথা নয়। তাছাড়া আমি খোঁজ নিয়ে দেখেছি রামলাল একা মানুষ, তার স্ত্রী ছিল। সে মারা গেছে অনেক বছর আগে। তারপর সে এই বাড়িতে কাজ করতে এসেছে। তার পক্ষে রঘুবীরকে মারার কোনো কারণ নেই। তাছাড়া সবথেকে বড় একটা কারণ হলো ভবানী এই বাড়িতে এসেছে মাত্র 6 মাস হলো, বাকিরা প্রায় 4-5 বছরের ওপরে। এবার আসি ভবানীর কথায়। ভবানী কে, সে কোথা থেকে এলো, এই ব্যাপারে আমরা প্রথমে কোনো খোঁজ পাইনি। তারপরে যখনই তার উপরে সন্দেহ হলো তখনই আমি আপনাকে খোঁজ নিতে বললাম, এবং সে সময় যখন জমিদার মশাইয়ের সঙ্গে তার ব্যাপারে কথা হলো তখন সে জানালো তার গ্রামের নাম আসলে রঘুনাথপুর। তাড়াহুড়ো করে এসে রঘুবীরের নামের সাথে একটা নাম জড়িয়ে কিছু একটা বলে দিয়েছিল, কিন্তু রঘুবীর তাকে চিনতে পেরেছিল। জমিদার মশাই এবং দিগন্তবাবু বলতেন রঘুবীর ছেলেটাকে বড্ড স্নেহ করত এবং সেই তাকে এখানে থাকতে বলেছিল। তার মানে সে তার চেনা। রঘুবীর আর নরহরির কথা আপনি শুনেছেন নিশ্চয়ই। এই ভবানী হলো নরহরির ছেলে। সে সময় সে অনেক ছোট। গোটা গ্রামের লোকেরা ভেবেছিল আসলে রঘুবীর খুন করেছে নরহরিকে। সে কথা সে নিজেও ভেবেছিল। এতদিন পরে কোনোভাবে তার খোঁজ পেয়ে এখানে আসে এবং এখানে থাকতে শুরু করে, এবং সুযোগ বুঝে আসল কাজটা সে করে ফেলে। কিন্তু এগুলো তো সবটাই অনুমান, এর পিছনে আসলে কার হাত রয়েছে? আমার সন্দেহের পেছনে রয়েছে একগাছা দড়ি। মনে আছে যে দড়িটা দিয়ে আসলে রঘুবীরকে ঝোলানো হয়েছিল, সেই দড়িটা এই বাড়িতে ছিল না। দড়িটাও বেশ নতুন বলেই মনে হয়েছিল। আসলে বাড়িতে আসার বেশ কয়েকদিনের মধ্যেই ওই দড়িটা জোগাড় করে রেখেছিল ভবানী। সে সুযোগ খুঁজছিল। কোনো কারণে সেদিন রাত্রে সে বাইরে বেরিয়ে গিয়েছিল। রামলাল আর ভবানী ওই ঘরে দেখতে পায় সে জানলার কাছে দাঁড়িয়েছিল।
কিংবা অন্য মনস্কভাবে কোথায় ছিল। রঘুবীর বয়স্ক মানুষ, তার শরীরে জোর এখন আর আগের মতো নেই। ভবানী যুবক, তাছাড়া তার চেহারাটা বেশ বয়সের থেকে বেশিই ভালো। প্রতিহিংসা মানুষকে দিয়ে অনেক কিছুই করাতে পারে। সেদিন রাত্রে সে রঘুবীরের ঘরে গিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করে, তারপর সুযোগ বুঝে তাকে ফ্যানের দড়ির সঙ্গে ঝুলিয়ে দেয়। যে দড়িতে আমরা অনেকেরই হাতের ছাপ পেয়েছি, সেই দড়িতে কিন্তু সবচেয়ে বেশি হাতের ছাপ পাওয়া গেছে ভবানীর। আর আমি জানতাম, যখনই ভবানী ব্যাপারটা বুঝতে পারবে তখন সে পালাবার চেষ্টা করবে, কারণ তার কাজ হয়ে গেছে। যতক্ষণ না সে নিজের বিপদ দেখছে ততক্ষণ সে পালাবার চেষ্টা করবে না। তাই জমিদার মশাইকে আমি পাহারা সরিয়ে নেওয়া এবং দড়ি সরিয়ে নেওয়ার কথা বলেছিলাম, যে দড়িতে হাতের ছাপ পাওয়া গেছে, এবং দড়িটা এমন কেউ এই বাড়িতে এনেছে যে খুনটা করতে চেয়েছিল। পরদিন সকালে পুলিশ আসবে এবং কাজের লোক 3 জনকেই থানায় নিয়ে যাওয়া হবে। তারপর ওদের মুখ থেকে কথা বার করা যাবে সহজেই। এই কথাই সকলেই ভয় পায়। রামলাল আর নিমাই ভয় পেলেও তারা অপরাধ করেনি, তাই তারা বাড়িতেই থাকে, কারণ আমি তাদেরকে আশ্বাস দিয়ে এসেছিলাম তারা যদি ভুল না করে তাহলে তাদের কোনো বিপদ নেই। কিন্তু ভবানী ভয় পেয়ে গিয়েছিল। যতই হোক, বয়সটা তো কম। সে ভেবেছিল যদি পুলিশের মারের কাছে এসে সমস্ত কিছু স্বীকার করে দেয়, তাই রাতেই সে পালাবার চেষ্টা করে। আর তখনই আমি একদম তাকে চেপে ধরি। সত্যি দারোগাবাবু, আপনার মাথার জবাব নেই। আপনি না থাকলে এই কেসটা এত তাড়াতাড়ি সমাধান হতোই না। তাছাড়া ভবানীও বোধহয় পগার পার হয়ে যাওয়ার সুযোগ পেত। আদালতে কেসটা সহজ করে সাজাতে গেলে বর্ধমানের জয়নগরের আপনার বন্ধু পুলিশ অফিসার এবং ওই গ্রামের নরহরি কিংবা ভবানীকে চেনে এমন কারোর সঙ্গে কথাবার্তা বলে নেওয়া দরকার, না হলে কিন্তু আদালতে এই কেস টিকবে না। সব ব্যবস্থা আমি করব দারোগাবাবু। তবে জমিদার মশাইকে কি একটাবার খবরটা দিয়ে আসবেন আপনি? জমিদার মশাইকে খবর দিতে হবে না, জমিদার মশাই সমস্তটাই জানেন। আমি হাসতে হাসতে বেরিয়ে এলাম। বুঝতে পারলাম অবিনাশ সামন্তের মুখটা হাঁ হয়ে গেছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট বক্সে জানাবেন। সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এবং দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের যাতে কোনো নোটিফিকেশান মিস না হয় সেজন্য একটি হোয়াটসঅ্যাপে চ্যানেলও খোলা হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এখানে আপনাদের প্রাইভেসির উপরেও নজর দেওয়া হয়েছে। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।